This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। সাইলেন্স সাউন্ডস গুড, চেনা কথা লাগছে। আমাদের রাজ্যপাল সিভি আনন্দ বোসের দর্শন, বোস সাহেবের এ নিয়ে একটা বইও আছে, যার চারটে সংস্করণ ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। রাজ্যের যিনি পুলিশের সর্বময় কর্তা ডিজি রাজীব কুমার, তার দর্শনও কি তাই? আজ কিন্তু ডিজি সাহেবের কথা শুনে মনে হলো তার পুলিশও এই দর্শন, এই ফিলোসফি নিয়ে চলে। নিঃশব্দে কাজ করে যাও। কেন বলছি একটু বক্তব্য শুনলে বোঝা যাবে। আজ প্রেস কনফারেন্স। Kashmir domiciled person who was arrested. It was arrested on the information given by STF West Bengal. We don't normally publish this. Certain things are done silently, and especially the fight against extremism is done silently. শুনলেন, ডিজি বলছেন কিছু জিনিস নিঃশব্দেই করতে হয়। কাশ্মীরি জঙ্গিকে বাংলার পুলিশই যে ধরিয়ে দিয়েছে তা আজ খোলসা করেই কিন্তু বললেন রাজীব কুমার। বললেন বেশি কথা বলা যাবে না, তার মানে এই নয় যে আমরা হাত গুটিয়ে বসে আছি। রবিবার ছুটির দিনে ঘটা করে প্রেস কনফারেন্স করে কেন খোদ ডিজিকে এই বার্তা দিতে হলো এ প্রশ্ন তুললাম। কে নিশানা? রাজ্যের বিরোধী দলনেতা কি? এ প্রশ্ন উঠছে। পশ্চিমবঙ্গে জঙ্গিদের আস্তানা, গোটা রাজ্যটাকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই কাজে তাকে সাহায্য করছেন আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। বুঝতেই পারলেন, শুভেন্দু শুধু বঙ্গের শাসক দলে থেমে থাকেননি, কিন্তু পুলিশকেও একই ফ্রেমে একই ব্র্যাকেটে এনে ফেলেছেন। তাই কি রাজ্য পুলিশের শীর্ষকর্তা পরিষ্কার বার্তাটা আজ দিয়ে দিলেন, বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগ এপার বাংলার কাউকে দিচ্ছি না। এই কাউকেটাকে কারা? বাংলাদেশি জঙ্গি, নাকি ওস্তাদের চাল দিয়ে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন? আচ্ছা, শুভেন্দুকেও কি জবাবটা দিয়ে রাখলেন? না হলে বলুন তো কেন আলাদা করে কাশ্মীরি জঙ্গিকে ধরার কথা শোনালেন? দেখুন, বাংলাদেশ অশান্ত হওয়ার পর থেকে গত কয়েক মাসে বাংলার নানা প্রান্ত থেকে যে হারে জঙ্গি ধরা পড়ছে, অবৈধ অনুপ্রবেশ ধরা পড়ছে, জাল পাসপোর্টের চক্র সামনে চলে আসছে, ভুয়ো সব নথির কারবারিদের দেখতে পাওয়া যাচ্ছে, তা বাংলার প্রশাসনকে অস্বস্তিতে ফেলতে যথেষ্ট। বঙ্গের রাজনীতি, বিশেষ করে বিজেপি সেই মতো একটা ন্যারেটিভ তৈরি করবে, এটি কাঙ্ক্ষিত। বিজেপি রাজ্য সভাপতি তো গতকাল কোট আনকোট জঙ্গিশ্রী বলে খোঁচা দিয়েছেন। তৃণমূল কংগ্রেস জঙ্গি সাথী কোনো প্রকল্প তৈরি করেছে কিনা, কিংবা জঙ্গিশ্রী এরকম কোনো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে কিনা আপনারা একটু খোঁজ নিন। যে হারে জঙ্গি বেরোচ্ছে, আমার তো মনে হয় এরপরে জেলায় জেলায় জঙ্গিশ্রী প্রকল্প এগুলো চালু হয়েছে, এবং কাউকে হয়তো জঙ্গিশ্রী অ্যাওয়ার্ডও দিতে হবে। তৃণমূলের কোন নেতা, শওকতবাবু বেশি করছেন, না অন্য কোথাও শেখ শাহজাহান বেশি করছে, বা মালদা জেলার বক্সি সাহেব বেশি করছে, নাকি মুর্শিদাবাদের হুমায়ুন কবির বেশি জঙ্গি বের করতে পারছেন, তার উপর নির্ভর করে জেলায় জেলায় কম্পিটিশন হয়ে জঙ্গিশ্রী উপাধি দেওয়া উচিত এই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের। শুভেন্দু বলছেন, সুকান্ত বলছেন, অধীর বলছেন, এমনকি জোড়া ফুলের ঘরেও হুমায়ুন কবিরের মতো বিদ্রোহীরা কখনো কখনো দলকে, রাজ্যের প্রশাসনকে বেশ অস্বস্তিতে ফেলছেন। আমরা বারে বারে বলেছি পশ্চিমবঙ্গে জঙ্গিদের আস্তানা। আপনি হবিবপুরে যাচ্ছেন কেন?
আপনি কেন্দ্রামারি অঞ্চলে চলে যান, সেখানে 3টে রোহিঙ্গা পরিবার আছে এই কেন্দ্রামারি অঞ্চলে। নয়াচর থেকে তাদেরকে নিয়ে এসে তৃণমূলের নেতা বসিয়েছেন ফিশারি পাহারা দেওয়ার জন্য। এখান থেকে 20 কিলোমিটার দূরে। গোটা রাজ্যটাকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই কাজে তাকে সাহায্য করছেন আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ। যে মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, যেমন আজকে নর্থ ইস্টে ডিমান্ড করছে, এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। বাংলা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের প্রশাসন বাংলাকে ব্যবহৃত হতে দিচ্ছে, এবং এর পিছনে ট্যাসিড আন্ডারস্ট্যান্ডিং আছে। প্রশাসনের তো কিছু ত্রুটি গাফিলতি রয়েছে, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা ইস্যু করার ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বছর নিশ্চুপ হয়ে, গোটা 5 বছর এক ভোট থেকে আরেক ভোট পর্যন্ত এই জঙ্গিদের যারা মাথা খাইয়ে দাইয়ে নধরকান্তি করে রাখেন, ভোটের সময় এদের কাজ কি? ডাইরেক্ট ফতোয়া দেওয়া যে ভোট তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। সেটা বাংলার মানুষ যত তাড়াতাড়ি ধরতে পারবেন তাদের সকলের পক্ষে মঙ্গল। এটা সাইকো পেশেন্ট, এ কখন কি বলে নিজের ঠিক নেই, কারণ এর নিজের দলে এখন কোণঠাসা। সুকান্ত মজুমদার যেদিন থেকে ও বিজেপির সভাপতি হয়েছে সেদিন থেকে বিজেপি তার তলানি চলে গেছে, তাই পাগলের প্রলাপ বকছে। ওদের মূল লক্ষ্য হলো বিভাজনের রাজনীতি। রাজনৈতিক সচেতন মানুষ, সামাজিক সচেতন মানুষ, তারা ওদের কথায় যেমন 21-এ গুরুত্ব দেয়নি, 23-ও দেয়নি, 24-ও দেয়নি, আর আগামী 26-এ দেবে না। এসব ফেক কথাবার্তা বলে বাজার গরম করছেন, যেমন শুভেন্দু অধিকারী করছেন, সুকান্ত মজুমদার করছেন, দিলীপ ঘোষ করছেন। ওরা নিজেরাই তো সেন্ট্রালে ক্ষমতায় আছে, আর বাংলায় না হয় ডবল ইঞ্জিনের সরকার নেই। আরে তোমার আসামে তো ডবল ইঞ্জিনের সরকার, তোমার ত্রিপুরাতে তো ডবল ইঞ্জিনের সরকার, তা তোমরা সেখানে কেন ধরা পড়ছে? তাহলে গাফিলতি কাজ। বাংলার শাসক দলের মুখপাত্ররা অনুপ্রবেশ রাজনীতিতে প্রথম থেকেই অমিত শাহকে, বিএসএফকে দুষেছেন। তা সীমান্ত দিয়ে গরু পাচার হোক বা অবৈধ অনুপ্রবেশ, বারবার এই দোষারোপের পালা চলেছে। শাসকের সুরে আজ কিন্তু ডিজিও বিএসএফ এর দিকেই আঙুল তুললেন। সীমান্ত রক্ষায় বিএসএফ এর খামতির কথা বললেন তিনি। The border management is done by BSF, and in spite of the fact that there has been a lot of lapses, in a sense that these people have who crossed over, our teams, specialized teams, have been very effective in neutralizing them and arresting them and sending them where they deserve to be. অর্থাৎ রাজ্য কেন্দ্রের সেই চাপানো বাংলা যে জঙ্গি সংগঠনগুলোর একটা করিডর হয়ে দাঁড়াচ্ছে দিনের পর দিন, এই দাবিও মানতে চাননি রাজ্য পুলিশের সর্বময় কর্তা। তার ব্যাখ্যা, পশ্চিমবঙ্গের অবস্থান এমনই যে বাংলাদেশ থেকে কেউ কাশ্মীর বা ভারতের পশ্চিম অংশে কোথাও যেতে চাইলে এই রাজ্যের ওপর দিয়েই যেতে হবে, বিকল্প রাস্তা নেই। আমরা আমাদের কাজ করছি কিন্তু নিঃশব্দে। কিছুক্ষণ আগে তার বক্তব্য শোনাচ্ছিলাম। নিঃশব্দেই পুলিশ ধরেছে মনোজ গুপ্তাকে, জাল পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা। মনোজ গাইঘাটায় ধরা পড়ে, আর এই পাসপোর্ট জালিয়াতির দায়ে আজ কেন্দ্রের ঘাড়েই ঠেললেন রাজীব কুমার। Police authorities are not required to verify the identity of the applicant in the PVR. These are the police authorities are not required to verify the address of the applicant. There is no need for the police authorities to meet the applicant and get his or her signature on the PVR, that is police verification report. Document verification is being done at the PSK/POPPSK, and the police authorities are not required to re-verify them unless specifically requested by passport office. So this maybe this was done to make the passport process easier. We have written to them, we are actively pursuing that this needs to change. বিদেশ মন্ত্রকের নিয়মের গাড়াকল, রাজ্য পুলিশের আর্জি কি কেন্দ্র শুনবে? দেখুন, সেটা আমাদের জানা নেই, তবে জেলা স্তরে পাসপোর্ট যাচাইয়ের যে নিয়ম, সে নিয়মে যে বদল হচ্ছে তা পুলিশ কর্তা এদিন জানিয়ে দিয়েছেন। তথ্য যাচাই করবেন জেলার পুলিশ সুপাররা,
তাতে কি মনোজ গুপ্তদের বাড়বাড়ন্ত কমবে? তবে এই বিতর্কে শুভেন্দু বলছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত এবং পৌরসভাগুলোই জাল পাসপোর্টের এপিসেন্টার। কেন বলছেন শুভেন্দু? তিনি বলছেন যে ওরাই রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট হয় সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ওরা দিচ্ছে, আর তার জন্যই এই পাসপোর্ট মানে জাল পাসপোর্ট তৈরি হচ্ছে। তার কারণ ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ছাড়া জাল পাসপোর্ট তৈরি হওয়া সম্ভব নয়। কসবাতে যে পাসপোর্ট অফিস, সেই অফিসে যদি আপনি যান দেখতে পাবেন কিভাবে বাংলাদেশি মুসলমানরা তারা কিভাবে সমস্ত জাল করছে, এবং এর এপিসেন্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত পৌরসভা। তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলেই পাসপোর্টগুলো তৈরি হচ্ছে। পুলিশ ভেরিফিকেশন দিচ্ছে টাকা নিয়ে। অতএব এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। ওনারা মনিবের কথা হচ্ছে চেয়ারে বসে টেবিলে বসে আওড়েছেন। ঘটনাটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন পাসপোর্টের জন্য মানে শুধুমাত্র অ্যাড্রেস ভেরিফিকেশন নয়, অ্যাড্রেস ছাড়াও একজন ব্যক্তির এন্টায়ার ব্যাকগ্রাউন্ড চেক করেই তার পাসপোর্ট হয় অথবা হয় না। তার নামে কোনো পুলিশ কেস ছিল কিনা, কোনো পেন্ডিং চার্জশিট রয়েছে কিনা, সে জেল খেটেছে কিনা, কনভিক্টেড কিনা, এই যাবতীয় ভেরিফিকেশনের পরে একজন মানুষ হয় পাসপোর্ট পাবে অথবা পাবে না। খালি এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনের প্রশ্ন এটা নয়। অতএব ওনারা এইটাকে বলে কিছুটা দায় এড়ানোর কথাবার্তা বলেছেন, কাজ করেছেন। আমি বাংলার মানুষকে বলবো, আপনারা ২৬ সালে একজোট হয়ে এই সরকারকে একবার বিসর্জন দিন। ব্লিচিং, ফিনাইল, কার্বলিক অ্যাসিড আরও কিছু লাগলে সব কিছু স্প্রে করে আমরা যেমন পার্থেনিয়ামকে নির্মূল করেছি, বিষাক্ত গাছ, এদেরকে কি করে সাফ করতে হয়, এই জঙ্গিবাদ, মৌলবাদ, বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান, ফলস আধার কার্ড, ফলস এপিক কার্ড, ফলস পাসপোর্ট একদম পরিষ্কার করে দেবো আমরা। কি বুঝলেন? ঘুরে ফিরে রাজনীতি তার ওই চেনা গলিতে বলে, সেই চেনা গলিতে বৃত্তটা এরকমই। আচ্ছা, ডিজি যতই বলুন বাংলাদেশে অশান্তির সুযোগ কাউকে তিনি নিতে দেবেন না বলছেন, রাজনীতি চলবে, দায় ঠেলাঠেলিও চলবে, কিন্তু শাসক দলের লোকজন যে হারে দাদাগিরি শুরু করেছেন তা জঙ্গিপনার থেকে কোনো অংশে কম নয়। কোন অংশে কম বলুন তো, আপনারাই বলুন। কদিন আগে বাগুইয়াটি দেখেছেন, সমরেশ চক্রবর্তী প্রমোটারকে বেদম পিটিয়ে মাথা ফাটিয়ে বাগুইয়াটির এই কাউন্সিলর ফেরার। কোথায় তিনি ঘাপটি মেরে রয়েছেন পুলিশ এখনো জানতে পারেননি। ভাবুন কি অ্যাক্টিভ পুলিশ। তার মধ্যে এবার দক্ষিণ দমদমের ঘটনা আপনাদের বলবো। এবার প্রাক্তন কাউন্সিলরের অনুগামীদের মারে গুরুতরভাবে জখম হলেন দুজন যুবক, শ্রীতম চট্টোপাধ্যায় আর সানিশ সিং তাদের নাম। মাথায় তাদের সেলাই পড়েছে, চোখেও গুরুতর আঘাত লেগেছে। অভিযোগ বন্দুকের বাঁট দিয়ে তাদের মারা হয়েছে। হ্যাঁ, শুনুন তারা কি বলছে। दारू पी के पैसा मांग रहा था, दारू पीने का पैसा मांग रहा है। तुला भाई देखा हम नया लड़का है बोल के रोक दिया। आपको मारा? किससे मारा? बंदूक का बैट से। শুনলেন উনি কি বলছিলেন? দারু পিনা মানে মদ্যপান, মদ খাওয়া নিয়ে বচসা। শনিবার মধ্যরাতের ঘটনা, দমদম মধুগড়ে বেশ কয়েকজন যুবক অফিস থেকে ফিরছিলেন। অভিযোগ দক্ষিণ দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রবীর পাল, যার নাম, তার অনুগামীরা ওই অফিস ফেরত যুবকদের কাছে মদ খাওয়ার টাকা চান। ওই আমরা বলি না মাঝে মধ্যে মামা বাড়ির আবদার, এগুলো শুনলে অনেকটা ওই প্রবাদগুলো, ওই কথাগুলো বলতে ইচ্ছা করে। এবং টাকা চান মানে পোলাইটলি নয়, জোর জবরদস্তি। মানে ওই তোলা যেরকম ভাবে তারা তোলেন, না দিলে যেরকম ভাবে প্রমোটারকে পেটান, ঠিক এইভাবে আমরা সম্মান দিতে জানি বলে পেটান, তোলেন বলছি। যুবকরা টাকা দিতে অস্বীকার করেন, তখন বেধড়ক মারধর করা হয়। কেন? ওই যুবকদের কাছে মদ খাওয়ার টাকা চান তারা, জোর জবরদস্তি চান। তারা বলেন যে কেন দেবো মদ খাওয়ার টাকা, তখন তাদের মারা হয়। ঘটনায় নাম জড়িয়েছে কাদের? তাদের নামগুলো বলি। শিয়ানা বাপ্পা, গোপাল ঘোষ, উত্তম ঘোষ, রবি সর্দার, সকলেই এলাকায় দুষ্কৃতী বলেই পরিচিত। তারা দিনের পর দিন এই কাজ চালিয়ে আসছে নির্ভয়। তাদের কাছে মদ খাওয়ার টাকা চায়, তারা দিতে না পারে তাদের উপর অকথ্য ভাষায় রিভলভারের বাঁট দিয়ে, এবং তারা মেনেছে তারা সমাজ বিরোধী। প্রাক্তন কাউন্সিলর প্রবীর পালের ছত্রছায়া এরা গড়ে উঠেছে। প্রাক্তন কাউন্সিলর প্রবীর পালের ছত্রছায়ায় এরা গড়ে উঠেছেন বলে
অভিযোগ করলেন যিনি, তার নাম শ্রীতম চট্টোপাধ্যায়। শ্রীতম চট্টোপাধ্যায়ের বাবা, বললাম শ্রীতম চট্টোপাধ্যায় মানে ওনার ছেলে আক্রান্ত হয়েছেন। তিনি বলছেন যে তার ছেলে যাদের কাছে মার খেয়েছেন তারা প্রাক্তন কাউন্সিলরের ছত্রছায়ায় বেড়ে ওঠা কিছু সমাজ বিরোধী। তার সুরেই সুর মিলিয়েছেন ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তন্দ্রা সরকার। তিনি কি বললেন? তিনি বললেন প্রাক্তন কাউন্সিলরের মদতেই এসব হচ্ছে। প্রত্যেকটা সমাজেই কিছু এই ধরনের মানুষ থাকে, এরা তোলাবাজি করে, এরা মদ খায়, গাঁজা খায়, এছাড়া এদের আর কোনো ফাংশন নেই। এরা ওয়ার্ডকে শান্ত, ওয়ার্ডকে বিশৃঙ্খল করবার জন্য এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের কাছে সাহায্য চাইছি যে কোনো মূল্যে যারা এই অন্যায় করেছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। সব কিছুর পর আমি ঠোঁট কাটা সে প্রশ্ন করব, যে প্রশ্ন আপনাদের। এই প্রবীর পাল, সমরেশ চক্রবর্তী, এদের এত বাড়বাড়ন্ত কেন? কেন গুন্ডা পুষতে হচ্ছে শাসক দলের নেতামন্ত্রীদের? ভোট রাজনীতি? দাদার হয়ে এই পোষা গুন্ডারা ভোট করাবে বলে তাদেরকে ছত্রছায়া একটু পোষা, টেম করা, নাকি দাদাদের কাটমানি তোলার দায়িত্ব এদেরকে দেওয়া হয়েছে? এইভাবে ঠিক যেভাবে তারা অফিস ফেরত কয়েকজনকে গিয়ে বললেন মদ খাওয়ার জন্য টাকা দিতে হবে, না দিলে মারধর, বা প্রমোটারকে গিয়ে তারা বলছেন যে তোলা দিতে হবে, না দিলে মারধর, এবং এই মারধর করে এইসব কাজ করে তারা দিনের পর দিন লুকিয়েও থাকতে পারছেন। ছত্রছায়া না হলে, ওরকম সেই আস্তানা না পেলে কি লুকিয়ে থাকা যায়? তাই বন্দুক, রিভলভারও এই দাদারাই জোগাচ্ছে। এই বাংলায় এখন আগ্নেয়াস্ত্র হাতের মোয়া হয়ে গেছে, চাইলেই পাওয়া যায়। মালদা, মুর্শিদাবাদ, রাজ্যের নানা প্রান্তে অস্ত্রের যোগান রয়েছে। বকটুই আপনাদের মনে আছে, মুখ্যমন্ত্রী কবে বলেছিলেন বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে? পুলিশ পারছে না কেন? দাদাদের চটাতে চান না বলে পারছে না, নাকি সেই দক্ষতা পুলিশের আর নেই, ভোঁতা হয়ে গেছে? প্রশ্ন উঠলো, প্রশ্ন আমরা তুললাম, আবারও তুলব। অন্যদিকে আবাস প্রকল্প, এই আবাস প্রকল্প আসলে ঘুঘুর আবাস হয়ে গিয়েছে। ঘুঘুর বাসা বলে, এটা ঘুঘুর আবাস। বেপরোয়া তোলাবাজি করছেন তৃণমূলের নেতারা। হ্যাঁ, টাকার বিনিময়ে নাম তুলিয়ে দেবেন, আবার জোর জবরদস্তি তাদের ক্ষেত্রে। বিরোধী নেতারা বারবার অভিযোগ করছেন, রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষও সেরকম অভিযোগ করছেন। তা নিয়ে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন বিজেপি নেতারা। কিন্তু এবার গোটা বিষয়টা বুমেরাং হয়ে গিয়েছে। খানাকুল 2 ব্লকের জগৎপুর পঞ্চায়েতের দক্ষিণ পাড়ায়, জগৎপুর পঞ্চায়েত দক্ষিণ পাড়ার কিছু বাসিন্দা তারা অভিযোগ করছেন যে অ্যাকাউন্টে টাকা ঢুকছে জানতে পেরে বিজেপির পঞ্চায়েত সদস্য অপর্ণা বর ও তার স্বামী বুধন বর 10,000 টাকা করে কাটমানি চাইছেন। কি বলবেন বলুন তো? প্রথমে বলছে 10,000 টাকা করে দিতে হবে। 10,000 টাকা আমরা কোথা পাবো? এমনি আমাদেরকে সরকার থেকে দিচ্ছে, আপনি তো পয়সা দেয় না। এটা বলছে, এটা বুধন আর অপর্ণা বর বলেছে। বলছিল বলে তোদের ঘরে এসছে তো হচ্ছে টাকা দিতে হবে, আমি চাইছিল, আমি দিই না, দিলে ঘর বন্ধ করে দেবো, এরকম হুমকি হচ্ছে, মারধর করবো, কোনো কাগজপত্রে সই করবো না, দ্বিতীয় লটের টাকা কী করে পাও দেখে নেবো, সব আটকে দেবো, এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে। আমাদের যিনি মেম্বার অপর্ণা বর, উনি খুব গরিব, খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসছেন। ওনার থাকার মতন ঘর নেই, আর উনি কিনা টাকা তুলছেন। আসলে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা এই মিথ্যাচার করে বিজেপির বদনাম করার চেষ্টা করছে। গতকাল তাদেরকে পঞ্চায়েতে পাঠিয়েছিলাম, পঞ্চায়েতে যেতে তারা পঞ্চায়েত বলেছে না, টাকা দিতে হবে না। কিন্তু পঞ্চায়েত থেকে বেরোনোর পরেই তাকে আবার আচালি পাচালি গালাগালি করছে আমাদের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির যে সদস্য অপর্ণা বর এবং তার স্বামী বুধন। আমরা লোকের উপকার করতে এসেছি, আমরা লোকের ক্ষতিকে চাইনি যে আমরা ক্ষতি করব। এর বিরুদ্ধেও যদি অভিযোগ জানাই, আমরা মানহানির কেস করতে বাধ্য হব। সাজানো অভিযোগ। বিজেপির পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে নেতারা সেরকমই বলছেন, তৃণমূলের নেতারাও সেরকমই বলেন। কিন্তু কেষ্টমণ্ডলের বীরভূমের হেতমপুরে তৃণমূলের প্রচারই যা বলার এখানে বলে দিচ্ছে। হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সমস্ত আবাস তালিকাভুক্ত মানুষদের জানানো যাইতেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস তালিকার যে টাকা ছাড়ছেন, সেই টাকা আপনাদের বাড়ি বানানোর টাকা, সেই টাকা থেকে অবশ্যই আপনারা বাড়ি বানান। আমাদের কোনো কর্মী, আমাদের কোনো নেতৃত্ব বা কোনো স্টাফ বা কোনো দালাল যদি আপনাদের কাছে কোনো রকম কোনো পয়সা চায়, তো আপনারা সেইখান থেকে কোনো কমিশন দেবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এই দলীয় কর্মীদেরকে এবং
সরকারি আধিকারিকদেরকেও নির্দেশ দিচ্ছেন এবং উনি টোল ফ্রি নাম্বারও দিয়েছেন যে আবাস সংক্রান্ত কোনো ব্যাপারে অভিযোগ জানানোর জন্য। তো উনিও বারবার বলেছেন যে কোনো ব্যক্তিকে কমিশন দেবেন না এবং বাড়ি করবেন। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা কিন্তু এই প্রচার আজকে সারছি। আর যদি কেউ ভয় দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করে, তা আমরা আমাদের হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে অভিযোগ করবেন বা হেতমপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের সঙ্গে যোগাযোগ করবেন। তো আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এদের দ্বারা হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সমস্ত আবাস তালিকাভুক্ত নাগরিকদের জানানো হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস তালিকার জন্য যে টাকা ছেড়েছেন, সেই টাকা থেকে কোনো ব্যক্তিকে কোনোরূপ কোনো টাকা দেবেন না। বিতর্কটা গতকাল শুরু হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি অডিও ক্লিপ পোস্ট করে লিখেছিলেন, উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভার সুভাষনগরের তৃণমূল নেতা চিত্তমণ্ডল বাড়ি বাড়ি গিয়ে 20,000 টাকা কাটমানি চাইছেন। বাড়িতে কোথায় যাবো? রোডে আছি। রোডে কেন? আমি রোডে যাব? কি করতে আসছিলা বাড়িতে? মার কাছে টাকা চাইছে 20,000 টাকা। কিসের জন্য 20,000 টাকা তোমাকে দিব? কথা বলবো না এখানে। না, কিসের জন্য 20,000 টাকা দিব? তুই মোবাইলে রেকর্ডিং করবি না? আমি 20,000 টাকা তুমি মার কাছে চাইতে আসছো? 20,000 টাকা তুমি কিসের জন্য তোমাকে 20,000 টাকা দিব? আমি এই যে রোডে আছি, রোডে আসলে না, কিসের জন্য 20,000 টাকা দিব বলো? মার কাছে তো চাইতে আসছো, এখন বলতে পারছো না? আমি রোডে আছি, তুই এখানে আয়। না, আমি কেন যাব? কার দরকার? কে আসছিল আমার বাড়িতে? তৃণমূলের নাম তো এখন তোলামূল। তৃণমূলকে উনি অপব্যাখ্যা করে বলেন তৃণমূল কংগ্রেস, মানে তোলা তোলে। এই শুভেন্দুবাবু মাস্টার মাইন্ড। উনি এত ট্রেনিং করেছেন, নিজে টাকা তুলতে গিয়ে এত প্র্যাকটিস করেছেন, সেসব ওনার এখন হঠাৎ করে মনে হচ্ছে তাই টুইট করে বলছেন। তৃণমূলের অঞ্চল সভাপতি তন্ময় কুণ্ডু নেমে পড়লেন শাক দিয়ে মাছ ঢাকতে। না, এই অডিও রেকর্ড যেটা প্রকাশ করেছে সেটা কি প্রমাণিত যে সে টাকা চেয়েছে? বিরোধী দলনেতা যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেই চিত্তমণ্ডল কিন্তু বলছেন তিনি টাকা চাইতে গিয়েছিলেন। আমি ওর বাড়িতে যে গেছি, ও এর আগে ঘর দেওয়ার নাম করে যে টাকা পয়সাগুলো নিয়েছিল, ওর মাকে সেটা বলতে গেছিলাম ওই টাকা পয়সাগুলো যে হয়তো ওদের নাম আসেনি, টাকা পয়সাগুলো দিয়ে দিতে বলেন। তো ও কার বাড়িতে গিয়েছিলেন আপনি? আমি গেছিলাম আপনার ওই বাড়ি, আমরা ওকে ডাকি ওর উপর বলে নাম হলো শিবাজি। আমি শিবাজির মাকে বলতে গেলাম, শিবাজি বাড়িতে ছিল না। আর শিবাজি কোথা থেকে ফোনের মধ্যে ওইভাবে চিল্লাচিল্লি করছে না করছে সেটা কিছু বলতে পারবো। চিত্তমণ্ডল যা বললেন তাতে স্পষ্ট আবাসের জন্য কাটমানি নেওয়া হয়েছে। হ্যাঁ, যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তাদের অনেকের নাম লিস্টে নেই। সেই টাকা ফেরাতেই তিনি শিবাজি ঘোষের বাড়িতে গিয়েছিলেন, অর্থাৎ স্পষ্ট শুভেন্দুর পোস্ট করা অডিওতে কথাবার্তা চিত্ত আর শিবাজির। কিন্তু শিবাজি ঘোষ কে জানুন তার পরিচয়, শুনুন তার মোক্ষম যুক্তি। বুথে যে হচ্ছে যার সাথে রেকর্ডিং করা হয়েছে শিবাজিকে আমরা দল থেকে ওকে আমরা 2 বছর সাসপেন্ড করি, ওই তোলাবাজি করছিল। প্রথম কথা আমি বলবো, আমি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে দেখলাম লিখছে ওখানে আবাস যোজনা সম্পর্কিত কোনো কথা। তো আমার যে অডিও ক্লিপটায় ওখানে আমি আবাস যোজনা সম্পর্কিত আমার কোনো কথাই উল্লেখ করা হয়নি। তো শুভেন্দু অধিকারী আবাস যোজনার কথাটা কেন লিখলো তা আমি জানি। টাকা লেনদেন বিষয়ে লোকের সাথে লোকের কথা হতেই পারে, সেটা সম্পূর্ণ প্রাইভেসি, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত, কিন্তু আবাস যোজনা সম্পর্কিত কোনো কথাই তো হয়নি। এই আবাস যোজনার টাকা নিয়ে বা বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে যে দুর্নীতি চলছে বা কাটমানি চলছে সেটা প্রমাণিত, এবং সেটা অনেকাংশে আমরা দেখছি তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের নেতারা এটার বিরুদ্ধে বিরোধিতা করছে। আজও যে চোপড়ার যে ঘটনাটা সেটাও তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলে উঠিয়েছে, এটা কোনো বিজেপির লোক ওঠায়নি। কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। বীরভূমের মাটিতে অনুব্রত মণ্ডলের সঙ্গে কড়া টক্করে নানুরের কাজল একসময় নানুরের অনুব্রত ঘনিষ্ঠ ছিলেন, শোনা যায় ওখানে তার এই ঘনিষ্ঠতা, আর এখন অভিষেকের সঙ্গে ঘনিষ্ঠতা। জেল থেকে বেরোনোর পর অনুব্রতর হাতে যাতে আগের মতো বীরভূম জেলা তৃণমূলের একচ্ছত্র ক্ষমতা না যায় সেজন্য টানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কাজল। মাথা যতই গরম থাকুক, কাজলের মুখে সবসময় হাসি দেখতে পাওয়া যায়। চড়া সুরে কথা বলতেও খুব একটা শোনা যায় না। আজ একেবারে অন্য মেজাজে। গতকাল শেষ হয়েছে পৌষ মেলা, কিন্তু আজও বহু দোকান খোলা। পুলিশ আর দলবল নিয়ে অভিযানে নামলেন জেলা পরিষদের সভাধিপতি।
দোকানে দোকানে ঘুরলেন, বোঝালেন, আঙুল বাঁকালেন, একের পর এক দোকান বন্ধ করলেন। দেখুন, আমাদের রূপ সব রকমই আছে। কোনো কোনো ক্ষেত্রে রূপ দেখাতে হতে পারে, তার জন্য দেখিয়েছি। কারণ এই মেলার ম্যাক্সিমাম দোকান, যাদেরকে আমরা কাল রাতে রিকোয়েস্ট করেছিলাম, আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষের পক্ষ থেকে, ট্রাস্টের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে, ব্যবসাদারদের পক্ষ থেকে, রাত 12টার পর অনেক দোকান ক্লোজ হয়ে গেছে এবং এখন অবধি প্রায় 99% দোকান বন্ধ হয়ে গেছে। তাদের যেসব সামগ্রীগুলো ছিল তারা প্যাকিং করে নিয়েছে। তবে এত কিছুর মধ্যে একটু ভালো খবর আপনাদের দিই, আলিপুর চিড়িয়াখানায় আনা হচ্ছে বাঘিনী জিনাতকে। সেখানে পর্যবেক্ষণে রাখা হবে বাঘিনীকে, এমনটি সূত্র মারফত আমরা জানতে পারছি। কলকাতায় আনার পথে বিষ্ণুপুরে পাঞ্চেত বন বিভাগে শারীরিক পরীক্ষা হয় বাঘিনীর। জিনাতের শারীরিক অবস্থা ভালো থাকার কারণে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। আজ বিকেল 3:58 নাগাদ ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় জিনাতকে। 20 ডিসেম্বর সকালে শিমলাপাল থেকে রাজ্যে ঢোকে বাঘিনী। রাজ্যের 3 জেলা ঘুরে অবশেষে বাঁকুড়ায় জালে বাঘিনী জিনাত। এবার তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। আজ এ পর্যন্তই। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।